তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস। এই খ্যাতের বাচ্চা খ্যাত, এদিকে আয়। তুই আমাকে চিনিস? আমি চাইলে তোকে এখন কি করতে পারি? আরে আপু, আমি তো আপনাকে দেখতে পাইনি, তাহলে আপনি আমাকে শুধু শুধু কেন এমনটা বলছেন? হ্যাঁ, আর দোষটা তো আমার নয়, দোষটা হচ্ছে আপনার। আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিয়েছেন, তাই না? তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি তোকে ধাক্কা দিয়েছি? তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপরে কথা বলিস। আজ পর্যন্ত কলেজের কেউ আমাকে এসব কথা বলার সাহস পায়নি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর আমি ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। দেখুন, আপনি আমাকে শুধু শুধু থাপ্পড় মারলেন। আমি কোনো রকম অন্যায় করিনি, তবুও আপনি আমাকে থাপ্পড় মারলেন। এটার জন্য আপনাকে একদিন ঠিকই জবাব দিতে হবে। কাউকে শুধু শুধু আঘাত করা, এটা অনেক বড় অন্যায় এবং অনেক বড় পাপ। তোর কথা হলো তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, আর আমাকে ধাক্কা দিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস। আজ পর্যন্ত কেউ আমার মুখের উপরে কোনো কথা বলে নাই, তুই প্রথম আমার মুখের উপরে কেন কথা বলবি? যা এখান থেকে, না হলে কিন্তু তোকে এখানে মেরে পুঁতে রেখে দেব। আজকে মনটা ভালো নেই, তাই তোকে ছেড়ে দিয়েছি, না হলে আজকেই দেখিয়ে দিতাম। তারপর আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আর মেয়েটা মেয়েটা হলো এই কলেজের সভাপতির একমাত্র মেয়ে, আদরের দুলালি, তাই এরকম করবেই। আর আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না। আসলে আমি ভুল করে মেয়েটার সঙ্গে ধাক্কা খাই, আর তারপর কি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তারপর আমি সোজা কাছে চলে আসলাম, আর কাছে আসার পর রকি বলতে লাগলো, আরে দেখ দেখ, আমাদের মাঝে কে এসে হাজির হয়েছে। আমাদের মাঝে বিশিষ্ট খ্যাতমশাই হাজির হয়েছে। দেখতে পুরো পাগলের মতো মনে হয়। পাবনায় রেখে আসতে হবে। এই তোদের না গাড়ি আছে? তাড়াতাড়ি করে এই ছেলেটাকে ধরে পাবনায় দিয়ে। ওদের কথায় কোনো কথা বললাম না, কারণ এরকম আমার সঙ্গে প্রতিদিনই করে থাকে। তারপর হঠাৎ করে স্যার চলে আসলো, আর স্যার আসতেই সবাই দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম, আর স্যার আমাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করে বসতে বলল। আর স্যার ক্লাস করাতে লাগলো যথারীতি। তখন স্যার আমাকে দাঁড় করালো, আর দাঁড় করিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে না আমি বলেছি যে তুমি এইসব কাপড় চোপড় পরে এই ভার্সিটিতে আসবে না। এরপর থেকে ভালো কাপড় চোপড় পরে আসবে, ঠিক আছে? স্যার, আমার ভালো কাপড় চোপড় পরার মতো কোনো সামর্থ্য নেই, আর সেই জন্য ভালো কাপড় চোপড় পরে আসতে পারবো না। ভার্সিটিতে আমি এটা নিয়ে আসতে পারবো না, আর আপনি এটার জন্য আমাকে ক্ষমা করবেন। তারপর স্যার আমাকে আর কিছুই বলল না, আর আমিও বসে পড়লাম। তারপর স্যার আরও কিছু ক্লাস করাতে লাগলো, আর এভাবে সময়টা পার হয়ে গেল। আমি ক্লাস শেষ করে বের হতে যাব, তখনই দেখি রকি আমাকে ডাক দিচ্ছে, আর আমি তার কাছে গেলাম। আর কাছে যেতেই রকি আমাকে থাপ্পড় মেরে বলল, কিরে, তুই কি চোখে দেখতে পারিস না আমি যেখানে দিয়ে যাচ্ছি? আমাকে তো সালাম দেওয়ার কথা ছিল, কিন্তু তুই আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছিস। দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। তারপর রকি চলে গেল। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, সবাই আমার সঙ্গে কেন যে এমনটা করে। আমি খ্যাতভাবে আছি এটা দেখে সবাই আমার সঙ্গে এমনটা করবে, এটা আমি আগে থেকেই বুঝতে পারছিলাম। তারপর আমি কোনো কিছু না ভেবে চলে আসলাম বাহিরে, আর বাহিরে এসে হেঁটে যাচ্ছি বাসার দিকে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, আর খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলাম। আর তখনই স্যার আমাকে কল দিল। স্যার আমাকে কল দিয়ে বলতে লাগলো, শাহরিয়ার, তোমার কাজের কত দূরে গিয়েছি? আমি কিন্তু খুব দ্রুত সম্ভব এই কেসটার সমাধান চাই। এখানে সব কিছু জট পাকিয়ে আছে, তোমার জটগুলো আগে খুলতে হবে। স্যার আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর আপনি কোনো চিন্তা করবেন না। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এই কলেজের প্রিন্সিপাল, ওনাকে আমার অনেকটা সন্দেহ হচ্ছে। আমি যদি প্রমাণ হাতে পাই তাহলে কিন্তু ওনাকে সোজা উপরে পাঠিয়ে দেব। আমি তোমাকে নির্দেশ দিয়ে দিয়েছি যে এই কেসের সঙ্গে যারা যারা জড়িত আছে, এই খুনগুলোর পেছনে যারা যারা আছে, তাদের সবাইকে তুমি জীবিত অথবা মৃত ধরে আনার জন্য। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি রেস্ট নিতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাতের বেলা আমি রেডি হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। এখন কলেজে গিয়ে আমাকে সবটা জুড়ে ঘুরে ঘুরে দেখতে হবে। তারপর আমি চলে আসলাম কলেজে।
আর কলেজে এসে আমি ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসেই আমি এক এক করে সব কয়টা জায়গা ভালো করে দেখতে লাগলাম। আর দেখতে দেখতে চলে আসলাম আমি প্রিন্সিপালের রুমের সামনে। প্রিন্সিপালের রুমের সামনে এসে আমি কিছুটা শব্দ পেলাম, আর শব্দটা পেয়ে আমি সতর্ক হয়ে গেলাম। তারপর আমি 1 পা 2 পা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। আর এগিয়ে যেতেই আমি ভিতর থেকে একটা মেয়ে আর স্যারের শব্দ শুনতে পেলাম। আমি আরো কাছে এগিয়ে যেতে লাগলাম। আমি দরজার কাছে চলে আসলাম। তারপর দরজার কাছে এসে আমি একটা ছোট্ট ফুটো দিয়ে দেখতে লাগলাম। দুজনেই উলঙ্গ অবস্থায় বসে বসে মদ খাচ্ছে আর কথা বলছে। শোন, তুই যে এখন আমাকে যে সুখ দিচ্ছিস, আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। আর তোর পরীক্ষার চিন্তা তোকে করতে হবে না। তোর পরীক্ষার চিন্তা আমি করব। এভাবে রোজ রোজ আমাকে দিয়ে দিবি? স্যার, আপনি এটা কি বলছেন? আমি তো রোজ এখানে আসতে পারবো না। এখানে আসলে হয়তো আমরা ধরা পড়ে যাব। যদি একবার ধরা পড়ে যাই তাহলে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন? শোন, আমি তোকে একটা অফার দিতে চাই। যদি তুই অফারটায় রাজি থাকিস তাহলে তোর জন্যই ভালো হবে। তুই এখন থেকে আমার হয়ে কাজ করবি। আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করে যাবি। কারণ তোরও তো টাকার প্রয়োজন, তাই না? আর তোর রূপ যৌবন সবই আছে। স্যার, আপনি আমার সঙ্গে বিছানায় আসতে চেয়েছেন, আমি বিছানায় এসেছি। সেজন্য আপনি আমার পরীক্ষাটা ভালো একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, তাহলেই হবে। আর এছাড়া আমাকে দ্বারা আপনার কি দরকার? শোন, আমার এখানে একটা গোপন জায়গা আছে। এখানে আমি মেয়েদের পাচার করে থাকি। তুই যদি আমাকে সপ্তাহে কয়েকটা মেয়ে এনে দিতে পারিস পাচার করার জন্য, সে থেকে তুই ভালো একটা কমিশন পাবি, যেটাতে তোর লাইফ সেট হয়ে যাবে। তুই সারা জীবন টাকার উপর শুয়ে থাকবি। বল, তুই কি আমার কথায় রাজি? কিন্তু স্যার, এটা আমি কিভাবে করতে পারি? আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়েগুলোকে আমি নিজের হাতে পাচার করতে সাহায্য করব? এটা অনেক পাপ কাজ। আমি এটা করতে পারবো না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর কি অবস্থা হবে সেটা তো তুই ভাবতেই পারছিস। আর এখন থেকে আমি যেভাবে বলবো তুই সেভাবেই চলবি। কারণ তুই ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। কারণ তোর সঙ্গে হোস্টেলের মেয়েরা সবাই বন্ধু, আর তাছাড়া বাইরেও তোর অনেক বান্ধবী আছে। ঠিক আছে, আমি আপনার কথাই রাজি। কিন্তু একটা কথা, এসব যেন কেউ জানতে না পারে। আপনি যেভাবে চাইবেন, যখন চাইবেন আমি সেই সময় আসতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু একটাবার আমার দিকেও চেয়ে দেখবেন, কারণ আমার যদি মান সম্মানটা চলে যায় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, আজকে থেকে তুই আমার পার্সোনাল সেক্রেটারি, বুঝতে পারছিস? আর এখন এখানে থাকার দরকার নেই। চল, আমি তোকে আমার গোপন জায়গায় নিয়ে যাই। পরে তোকে ভোরবেলা হোস্টেলে পাঠিয়ে দেব। কিন্তু আপনি যে আমার দেহটা দখল করেছেন, এখন আমাকে কি কেউ বিয়ে করবে বলেন? আমি আমার নিজের ইজ্জতটা পর্যন্ত আপনার জন্য দিয়ে দিলাম। তুই যদি চাস তাহলে আমি তোর সঙ্গে সংসার করতে রাজি। আমি তোকে বিয়ে করে অন্য কোথাও রেখে দেব, তুই সেখানে থাকবি, বুঝতে পারছিস? আর নতুন নতুন মেয়ে পেলে আমার কাছে নিয়ে আসিস। আমি সুখ চাই। আপনি এতটা খারাপ, এটা যদি কেউ জানতে পারে তাহলে আপনার মান সম্মান আর থাকবে না বলে দিলাম। আমি ভাবতে পারিনি আপনি এতটা জঘন্য পরিমাণের খারাপ হতে পারেন। আরে, তুই তো এখনো কোনো কিছুই জানিস না। আমি এই কলেজের সব ম্যাডামকে আমার পেছনে এনেছি, অনেককে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিলাম। তারপর সবাই ভয় পেয়ে চুপিচাপি কলেজ ছেড়ে চলে যায়। আপনি আমার সঙ্গে যা কিছু করেন না করেন, আমার ব্যাপারে কাউকে জানাবেন না প্লিজ। আমি চাই না অন্য কারো ভোগের সম্পদ হতে। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করতে রাজি আছি। এখন শোন, তোর বান্ধবী আছে না হোস্টেলের, তোর সঙ্গে যে থাকে, ওকে পাচার করে দেব, সেটা তুই ব্যবস্থা করে দিবি, বুঝতে পারছিস? না, এটা হয় না। এটা আমি কখনোই করতে পারবো না, কারণ ও অনেক গরিব ঘরের মেয়ে, ওর বাবা মায়ের অনেক স্বপ্ন। প্লিজ, আপনি এটা করবেন না। তুই যদি এটা না করিস তাহলে তোর কি অবস্থা করব সেটা তো বুঝতেই পারছিস। এখন এখানে মেরে রেখে দেব তোকে, বুঝতে পারছিস? তোর ইজ্জতটা সমস্ত কিছু ভিডিও করে ভাইরাল করে দেব। প্লিজ, আপনি আর এসব আমাকে বলবেন না, ঠিক আছে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সাথে কাজ করার। তবুও প্লিজ, আপনি আমার মান সম্মানটা নিয়ে এভাবে খেলবেন না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তারপর আমি মেয়েটাকে আমার মতো করে ভোগ করতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর এসব শেষ করে আমি আমার টেবিলের নিচে একটা ঢাকনা সরালাম।
আর ঢাকনা সরাতেই সিঁড়িগুলো বেরিয়ে আসলো। আমি মিথিলাকে নিয়ে নিচে যেতে লাগলাম। এটার নিচে গোপন আরেকটা দরজা আছে, আর নিচে আরেকটা গোপন রুম আছে। এটা তো আমি জানতাম না। এখানে মনে হয় আপনি এসব অপকর্ম করেন, তাই না? এখানে তোর মতো আরো অনেক মেয়ে আছে, ভিতরে গেলেই দেখতে পারবি। ভিতরে আছে তোর মতো এই 5জন মেয়ের সঙ্গে আমি প্রতি রাতে এইসব করি। শোন, এখানে আর কিছুক্ষণ থেকে পরে হোস্টেলে চলে যাবি, বুঝতে পারছিস? এদিকে আমি এসব কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ একজন শিক্ষক তিনি এসব কাজ করছে, এটা আমাদের দেশের জন্য, শিক্ষকদের জন্য একটা জঘন্য খারাপ। এটা বলে বোঝানো সম্ভব না। আমরা আমাদের শিক্ষককে শ্রদ্ধা করি, মন থেকে ভালোবাসি, কিন্তু সেই শিক্ষক যদি এসব কাজ করে তাহলে সেই শিক্ষকের জন্য সকল শিক্ষকের বদনাম হয়। আমি আমার ফোনটা বের করে ভিডিও অন করলাম, আর ভিডিও অন করে আমি দরজাটা বেশ কষ্ট করে খুললাম। আর দরজাটা খুলে আমি ওই অফিস রুমে প্রবেশ করলাম। আর অফিস রুমে প্রবেশ করে আমি ঢাকনাটা সরালাম, নিচে সুড়ঙ্গ দেখতে পেলাম। তারপর আমি সেই সুড়ঙ্গের মধ্যে আমার পকেট থেকে একটা ছোট্ট সিসি ক্যামেরা বের করে লাগিয়ে দিলাম। আর তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে চলে এসে আমি জঙ্গলে আসলাম। আর জঙ্গলে এসে দেখি একটা মেয়ের লাশ পড়ে আছে। আমি মেয়েটার গলায় হাত দিয়ে দেখতে পেলাম এটা এখনো বেঁচে আছে। তারপর আমি মেয়েটাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলে আসলাম। হাসপাতালে এসে মেয়েটাকে ভর্তি করালাম। আর মেয়েটাকে ভর্তি করানোর পর আমি চলে আসলাম বাসায়। আর বাসায় এসে সকল রিপোর্ট তৈরি করতে লাগলাম। আর এসব করতে করতে কখন যে রাত 3টা বেজে গেল বুঝতেই পারলাম না। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে রেডি হয়ে সোজা কলেজে আসতে লাগলাম। আর কলেজে আসতে আসতে ভাবতে লাগলাম, এই কলেজে যা হচ্ছে এটা যদি বাহিরের একটা লোকও জানতে পারতো কি যে অবস্থা হতো, সেটাই তো বলার কথা। আর প্রিন্সিপাল, তোমাকে যে আমি কি করব সেটা তো আমি নিজেও জানি না। তোমাকে এমন শাস্তি দেব যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তারপর আমি কলেজে চলে আসলাম। আর কলেজে এসে ভেতরে যাব, তখন আমাকে পেছন থেকে কেউ একজন ডাকতে লাগলো। দেখলাম রকি। আর রকি আমাকে দেখেই বলতে লাগলো, কিরে, তোকে আমি ডাকতেছি, তুই শুনতে পাচ্ছিস না? এদিকে আয়, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আসলে আমি এটা করতে পারছি না। তুই এই চিঠিটা দিয়ে ওই মেয়েটাকে গিয়ে দিয়ে আয়। আপনি তো এখানে বসেই আছেন, তাহলে আমাকে দিয়ে কেন এসব করাচ্ছেন? আমি এসব পারবো না, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাব। তুই যদি এখন এই কাজটা না করিস তাহলে তোকে আমরা এখানে মেরে পুঁতে ফেলবো। আর তোকে মারলে আমার কোনো কিছুই করতে পারবি না। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। যা, যেটা বলছি সেটা কর। তারপর আমি মুখ বন্ধ করে চিঠিটা নিয়ে সাদিয়ার কাছে চলে আসলাম। আর সাদিয়ার কাছে এসে আমি এই চিঠিটা দিলাম। আর তখন সাদিয়া আমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। আর পড়ার পর আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পর বলতে লাগলো, কালকে তোকে আমি কতবার করে বললাম যে তুই এসব করবি না, আর আজকে তুই সাহস করে সোজা আমার জন্য লাভ লেটার নিয়ে এসেছিস। ফকিনের বাচ্চা, একটা বার নিচের দিকে তাকিয়ে দেখেছিস? তোকে পুরো খ্যাত লাগে। তোকে কোনো মেয়ে ভালোবাসবে কেন? তুই কেন মনে করিস সেটা? আপু বিশ্বাস করেন, এটা আমি ইচ্ছে করে দেইনি। আমাকে ওই যে রকি ভাই, সে আমাকে এটা দিয়ে বলল যে এই মেয়েটাকে দিয়ে দিতে, আর তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আমি সত্যি করে বলছি, আমাকে দিয়ে ওরা জোর করে পাঠিয়েছে। তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে, বুঝতে পেরেছিস? এখন আমার মুখে আমাকে কথা বলছিস, যা এখান থেকে, ফকিনের বাচ্চা। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আর এসে সোজা ক্লাসে আসলাম। ক্লাসে এসে আমি চুপচাপ বসে আছি। আর তার একটু পরেই সবাই চলে আসলো। সবাই এসে আমাকে যে যেভাবে পারছে অপমান করেই যাচ্ছে, সেগুলো মুখ বুজে সহ্য করলাম। তার একটু পরে স্যার আসলো। স্যার এসে যথারীতি সময়টা পার হয়ে গেল। আমি ক্লাস শেষ করে বের হলাম। আর বের হয়ে দেখি রকি কয়েকটা ছেলেকে সঙ্গে নিয়ে আড্ডা দিচ্ছে। আর ছেলেগুলোকে আমার কেন যেন সন্দেহ হচ্ছে। তারপর আমি চুপচাপ সেগুলো না দেখে বের হতে যাব। আর তখনই সাদিয়ার সামনে আসলো। আর সাদিয়ার সামনে এসে
বলতে লাগলো, তোকে আমি এত অপমান করি তবুও তুই এই কলেজে আছিস। তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? তোর জায়গায় অন্য কেউ হলে যা বলতাম তাই করতো। আসলে আপু, আমার এই দুনিয়াতে মা ছাড়া আর কেউ নেই। আমার কোনো ক্ষমতাও নেই যে এইসব প্রতিবাদ করার। তার জন্য আমি চুপচাপ এসব সহ্য করি, কারণ আমি তো গরিব, তাই না? আর গরিবদের সবকিছু সহ্য করতে হয়। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে চলে এসে আমি সোজা বাসায় আসলাম। আর বাসায় আসতেই আমাকে স্যার কল দিল। আর স্যার কল দিতেই আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে স্যার বলতে লাগলো, শাহরিয়ার, এভাবে আর কতদিন চলবে? কালকে একটা মেয়েকে ধর্ষণ করে কলেজের পেছনে রেখে দিয়েছি, এমনকি তুমি সেটা হাসপাতালে নিয়ে গেছো। এভাবে চলতে থাকবে নাকি? স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আমি খুব তাড়াতাড়ি ওই প্রিন্সিপালের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। আর আমি চাচ্ছি যে সবাইকে একসঙ্গে ধরার জন্য। আমি প্রিন্সিপালকে তো চাইলেই এখনই অ্যারেস্ট করতে পারি। আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। কিন্তু এখন অ্যারেস্ট করলে পরে কিছুদিন পরেই আবার সে বাইরে চলে আসবে। তাহলে লাভটা কি হবে? আমি জানি যে ওর বড় একটা চত্র আছে। আমি সেই চত্রটাকেই ধরতে চাই। আর কিছু করার নেই স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ফোর্সের কথা বলেছিলে, আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। তোমার সঙ্গে পরে যোগাযোগ করবে, বুঝতে পারছো? আর তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে অপারেশন করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাকে সব কিছু দেওয়ার জন্য। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি আমার মতো ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর বিকেলবেলা আমি রেডি হলাম। আর রেডি হওয়ার পরে ছদ্মবেশে একটা রাস্তায় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে তখনই আমার সামনে একটা গাড়ি থামলো। আর গাড়িতে আমি উঠে পড়লাম। আর তারপর গাড়ি থেকে আমাকে জুবায়ের বলতে লাগলো, স্যার, আমরা তথ্য পেয়েছি যে আজকে একটা ট্রাক ভর্তি মদক এই শহরে ঢুকবে। এই মদকগুলো কোথা থেকে এসেছে সেটা আমরা জানতে পারিনি। এখন কি করব স্যার? ট্রাকটা যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে আমরা এখান থেকে অ্যাটাক করতে পারি। আর যদি ট্রাকটা সীমান্তবর্তী থেকে আসে তাহলে আমরা এই শহরের শেষ মাথায় জঙ্গল দিয়ে অ্যাটাক করতে পারি। আমাদের জন্য ভালো হবে জঙ্গল দিয়ে অ্যাটাক করার। আর বুঝতে পেরেছো তোমরা? আর হ্যাঁ, তোমরা 7 জন সবাই যে যার মতো সেট হয়ে যাবে। আমি না বলা পর্যন্ত কোনো কিছুই করবে না। আমাদের এখন অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য। জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। আর আপনি এতদিন ধরে আমাদের লিডার আছেন আর সব সময় থাকবেন, কারণ আপনার অপারেশনগুলো সত্যি সাফল্য হয়। আমরা অনেক কজনের সঙ্গে কাজ করেছি, কিন্তু আপনার মতো লিডার আমরা পাইনি। আপনি সত্যি জিনিয়াস স্যার। আমরা 7 জন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে অন্য কারো সঙ্গে কাজ করতে পারবো না। আমরা স্যারকে অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা এখন থেকে আপনার সঙ্গে কাজ করব। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সিআইড অফিসার। আমরা যে যার দায়িত্ব পালন করে যাব। সবাই এখানে বন্ধুর মতো, ঠিক আছে? এখানে এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। আমরা সবাই দেশের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। আর এতে যদি আমাদের মৃত্যুও হয় তবুও আমরা সেটা সাদরে গ্রহণ করে নেব। বুঝতে পারছো? আর জুনিয়র অফিসারদের তাদের সাথে ভালো ব্যবহার করা সিনিয়র অফিসারদের একটা দায়িত্ব বলতে পারো। কারণ সিনিয়ররা যদি জুনিয়রদেরকে বুঝিয়ে না দেয় তাহলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের ভালোটা না বুঝে, তাহলে ওরা কি করে কাজ করতে পারবে? ওরা কি করে অপারেশন করতে পারবে? হ্যাঁ জি স্যার, আপনি সত্যি কথা বলছেন স্যার। ওই যে দেখেন, একটা মেয়েকে কে যেন তুলে নিয়ে যাচ্ছে। মেয়েরা কি আমার চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, এটা তো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আরে জুবাইর, এটা হলো আমাদের কলেজের সভাপতির মেয়ে, নাম সাদিয়া। তাড়াতাড়ি গাড়িটাকে ফলো করো। আর এটা শুধু মেয়ে নয়, এটা হলো তোমাদের ভাবি। ও, তার মানে এটাই আমাদের ভাবি, যার কথা আপনি সব সময় মনে করেন। একা একা তা ভাবি তো, কিন্তু আসলেই অনেক সুন্দর। কি বলিস তোরা? আচ্ছা ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও।
তারপর ড্রাইভার তাড়াতাড়ি করে ওদেরকে ফলো করতে লাগলো। আর ওদেরকে ফলো করতে করতে বেশ একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। তারপর গাড়িটাকে আটকে আমরা সবাই নামলাম আর নেমে সবাইকে গুলি করতে লাগলাম। যথারীতি গুলি করলাম, কাউকে মারলাম না, কিন্তু ওদেরকে ভয় দেখাতে লাগলাম। আর ওরা ভয় পেয়ে গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আর আমি সবাইকে বললাম ধরার জন্য। তারপর আমি সাদিয়াকে নামিয়ে জুবাইরকে বললাম গাড়িতে তুলে দেওয়ার জন্য। সাদিয়া আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি ব্যাপার ম্যাম, আপনি এভাবে ওনার দিকে তাকিয়ে আছেন কেন? উনি আমাদের নতুন স্যার, বুঝতে পারছেন? আসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। না, আসলে ওনাকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবে মনে করতে পারছি না ওনাকে আমি কোথায় দেখেছি। উনি কি এখানে থাকেন নাকি? আর আজকে যদি আপনারা না থাকতেন তাহলে আমার যে কি অবস্থা হতো। তারপর আমি বাবাকে কল দিলাম গাড়ি পাঠানোর জন্য, আর একটু পরে বাবা গাড়ি পাঠিয়ে দিল। তারপর আমি গাড়িতে করে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসতেই বাবা বলল, কি ব্যাপার মা, তোকে আমি সবসময় বলি যে তুই সবসময় বডিগার্ড নিয়ে চলবে। এখন দেখতে তো পাচ্ছিস, যদি ওই সময় অফিসারগুলো না থাকতো তাহলে তোকে কি করতো। এখন থেকে তুই বডিগার্ড ছাড়া কোথাও যাবি না। বাবা, আমি বডিগার্ড নিয়ে কোথাও যেতে পারবো না, কারণ ওদের যন্ত্রণা আমি পুরো অস্থির হয়ে যাই, বুঝতে পেরেছ? আর ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তোমার কারণে। তোমার উপরে শত্রুতা ওদের, তাই আমার উপরে অ্যাটাক করেছে। এটা তো বোঝাই যাচ্ছে। আরে মারে, আমি তোকে যেটা বলছি তুই সেটা কর, এত জেদ কেন করছিস? মানছি যে ওরা আমার ওপর অনেকটা ক্ষেপে আসে, আমার যে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু তোকে তো একটু সেফ হয়ে থাকতে হবে, তাই না? বাবা, আমি নিজের মতো লাইফটাকে রাঙিয়ে নিতে চাই। আমি এসব চাই না। আর এসব থাকতে থাকতে আমি দিন দিন অহংকারী হয়ে যাচ্ছি, এটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম, আর রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পরেই খালা এসে আমাকে খাবার দিল। খালা আমাদের বাসায় সেই ছোটবেলা থেকেই কাজ করে। আমি যখন ছোট তখন থেকেই আমাকে মানুষ করেছে। মা তো মারা গেছে সেই কবে। আমি ভাবতে লাগলাম, আমি আজকে এটা কাকে দেখলাম। আমার মনে হচ্ছে এটা কেউ ছদ্মবেশে আছে, কারণ দাড়িগুলো উঠে যাচ্ছিল, কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবেই মিলাতে পারছি না এই লোকটাকে যে আমার জীবনটা বাঁচালো। কলেজের ওই নতুন ছেলেটা নয় তো, যাকে আমি কয়েকদিন ধরে অপমান করছি? কিন্তু সেই ছেলেটা কি হবে? সেই ছেলেটা তো কখনোই এটা করতে পারে না। তাকে তো দেখে সহজ সরল মনে হয়। ধ্যাৎ, আমার মাথায় তো কোনো কিছুই আসছে না। এদিকে আমি আবারও সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে লাগলাম। আর যেতে যেতে প্রায় অনেক সময় পার হয়ে গেল। তারপর প্রায় 1 ঘন্টা পর সেই জঙ্গলে চলে আসলাম। আর জঙ্গলে এসে আমি অপেক্ষা করতে লাগলাম। সেখানে কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে একটা গাড়ি এই দিকেই যাচ্ছিল, আর হঠাৎ করে থেমে পড়ল। আর সেখান থেকে কিছু লোক নেমে আসলো, আর নেমে কোমর থেকে পিস্তল বের করলো, চারদিকে দেখতে লাগলো। আর আমিও লুকিয়ে পড়লাম সবাইকে নিয়ে। তারপর হঠাৎ করেই বেশ কিছুক্ষণ পরে একটা ট্রাক আসলো, আর ট্রাকের ড্রাইভার নেমে ওই লোকগুলোর সঙ্গে কথা বলছে। আর এদিকে বললাম, জুবাইর, তুমি ট্রাকে গিয়ে একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগিয়ে দাও, আর ওখানে তুমি আর রাফি মিলে উঠে পড়ো, আর বাকিটা আমি সামলে নিচ্ছি। তারপর আমি সেখান থেকে আমার কৌশল মতো সবাইকে অ্যাটাক করলাম। আর আমার দেখা দেখি ওরাও ফায়ার করতে লাগলো। আর এইভাবে প্রায় অনেক ফায়ার করার পর দেখলাম ওরা সবকিছু রেখে পালিয়ে যাচ্ছে। তারপর আমি ট্রাকের ড্রাইভারকে ধরলাম, আর ট্রাকের ড্রাইভার থেকে ধরার পর আমি মারতে লাগলাম। আর মারতে মারতে প্রায় হাত করে ফেললাম। প্রায় বেশ কিছুক্ষণ পরে আমাকে বলতে লাগলো, আমাকে আর মারবেন না ভাই, আমি নির্দোষ, আমি এসবের কোনো কিছুই জানি না। ওরা আমাকে টাকা দেয়, আমি শুধুমাত্র মালগুলো নিয়ে ডেলিভারি দিই, তাছাড়া আমি এগুলো কোনো কিছুই জানি না। আমি জানি তুই এই গ্যাংয়ের সঙ্গে প্রায় অনেক দিন ধরেই কাজ করছিস। তোকে সমস্ত পুলিশ অফিসার ভালো করেই লক্ষ্য করেছে, বুঝতে পারছিস? আমরা সিআইডি অফিসাররা এত বোকা নই। আমরা যদি বোকা হতাম তাহলে আমাদেরকে এই চাকরিটা দেওয়া হতো না। আমি সত্যি কথা বলতে চাই, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ, আমি এসবের কোনো কিছুই জানি না। ওরা আমাকে যা বলে আমি শুধু তাই করি টাকার বিনিময়ে, এছাড়া আর কোনো কিছুই না। তুই যদি এখান থেকে আমাদেরকে সত্যি কথা না বলিস,
তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। আমি আর আমাদের না কথা শুনলে আমরা কি করতে পারি, কিভাবে কথা বের করতে পারি, সেটা তো ভালো করেই জানিস। আসলে আমি এই মালগুলো রাঙামাটি থেকে নিয়ে আসি, আর মালগুলো আমি শুধুমাত্র কলেজের সামনে রেখে আসি। তার কলেজের সামনে থেকে কিছু লোক সেগুলো ভিতরে নিয়ে যায়, কিন্তু এগুলো কোথায় রাখে সেটা আমি জানি না। ঠিক আছে, তুই যেহেতু কলেজের ব্যাপারটা জানিস না, তাহলে এগুলো কোথা থেকে বাড়া হয় সেগুলো আমাকে দেখিয়ে দে। চল আমার সঙ্গে রাঙামাটি। আর যদি আমাদের কথা মতো না শুনিস, আমাদেরকে ধোঁকা দিস, তাহলে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছিস। আমি আপনাদেরকে সত্যি কথাই বলেছি, আর আমি যে আপনাদের কাছে ধরা খেয়েছি এটা যদি ওরা জানতে পারে তাহলে আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমার পরিবার আমার উপর নির্ভরশীল। আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার পরিবার পথে বসে যাবে। তা তুই এখন এটা বুঝতে পারছিস কেন? হ্যাঁ, তুই ভালো মতো হালাল কাজ করে খেতে পারিস না, ওদের সঙ্গে কেন তোর যোগ দিতে হলো? আর তুই জানিস তুই এসবের পিছনে একদিন না একদিন ধরা খেতেই হবে। আমি খুব ভালো করে জানতাম যে এসব পুলিশরা কখনোই জানতে পারবে না, কারণ পুলিশকে ওরা কিনে নিয়ে গেছে। আমাকে মাফ করে দিন, আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি, সব কিছু দেখিয়ে দিচ্ছি, আসেন আমার সাথে। তারপর আমি স্যারকে কল দিলাম, আর কিছুক্ষণ কল হওয়ার পরে স্যার কলটা রিসিভ করলো। আমি স্যারকে বললাম স্যার হেলিকপ্টার পাঠানোর জন্য, এমার্জেন্সি। আর স্যার আমাকে ঠিক আছে বলে কলটা কেটেই দিল। তারপর এভাবেই সময়টা পার হলো, আর কিছুক্ষণ পরেই হেলিকপ্টার চলে আসলো। তারপর আমি জুবায়েরকে বললাম, জুবায়ের, তুমি এই মালগুলো নিয়ে সোজা থানায় চলে যাও, আর এগুলো স্যারকে সকল হিসেবপত্র আমি দেব, বুঝতে পেরেছ? তুমি শুধু এগুলো তোমার আন্ডারে নিয়ে যাও, আর এটা যেন সাংবাদিকরা কোনোভাবেই জানতে না পারে, কারণ সাংবাদিকরা যদি একবার জানতে পারে তাহলে বিষয়টা ছড়াছড়ি হয়ে যাবে, আর ছড়াছড়ি হয়ে গেলে আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে, ওরাও সতর্ক হয়ে যাবে, বুঝতে পেরেছ? জি স্যার, আমি বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এগুলো নিয়ে অফিসে যাচ্ছি, আর স্যারকে যা বলার আপনি বলবেন, আমি কোনো কিছুই বলবো না। ঠিক আছে, তাহলে তুমি ট্রাক নিয়ে যাও, আর আমি সানি আর রাফিকে নিয়ে যাচ্ছি। রাফি এটাকে তোলো, আমরা সেখানে তাড়াতাড়ি করে যাব। তারপর জুবায়ের চলে গেল, আর আমিও সবাইকে তুলে নিয়ে রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি চলে আসলাম প্রায় 1.5 ঘন্টা পরে, আর 1.5 ঘন্টা পরে রাঙামাটি এসে সেই জায়গায় এসে নামলাম। আর আমরা সেই বরাবর হেঁটেই চললাম সামনের দিকে, আর সামনের দিকে যেতে লাগলাম। আর সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ করে একটা সামনে কিছু যেন আমার সামনে পড়লো। তখন সবাই সাবধান হয়ে গেলাম আর লুকিয়ে পড়লাম। আর তখন ড্রাইভারকে বলতে লাগলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গর্ত, এই গর্তের ভিতর ওরা থাকে। নিচে অনেক বড় গোডাউন আছে, ওখান থেকে আমাকে সাপ্লাই দেয়, আর আমি গাড়িটা এখানে এসে দাঁড় করাই, আর এখান থেকে আমি নিয়ে যাই। রাফি, তুমি তাড়াতাড়ি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসো, আর বেশি দেরি করো না, বেশি দেরি করলে এখানে আমরা নিজেরাই মারা পড়ব, তাড়াতাড়ি। একটু পরে রাফি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসলো, আর আমি ড্রোনটার মধ্যে সব কিছু সেট করে ড্রোন নিয়ে সকল কিছু দেখতে লাগলাম, আর দেখে সব কিছু ভিডিও করতে লাগলাম। আর ভিডিও করে আমি সোজা এসেই এই ভিডিওটা রেকর্ড করে আবারও চলে আসলাম, আর রাফিকে বললাম, যতদিন পর্যন্ত আমার এই কেসটা সফল না হচ্ছে ততদিন পর্যন্ত এটাকে আমাদের কাছে রেখে দিও, বুঝতে পারছো? আর এটা আরও কিছু জানে। আমার মনে হচ্ছে আমি বাসায় গেলাম। তারপর সেখান থেকেই চলে আসলাম হেলিকপ্টারে করে নিজের শহরে, আর আমি বাসায় চলে আসলাম আর ওদেরকে পাঠিয়ে দিলাম। আর বাসায় এসে আমি যথারীতি রিপোর্ট তৈরি করতে লাগলাম। আর তখনই স্যার কল দিল। আমি স্যারকে বলতে লাগলাম, স্যার, আমরা প্রায় 1 ট্রাক ভর্তি গাঁজা পেয়েছি। এটা প্রতিটা জেলায় জেলায় যাওয়ার কথা ছিল, সেটা আমরা আটকাতে পেরেছি। এখন কথা হচ্ছে স্যার, আমি সেই ভিডিওটা থেকে রাঙামাটি গিয়ে গোডাউনে সকল ভিডিও করেছি, আশেপাশে কিভাবে পজিশন নেওয়া যাবে সেটা আমি রেকর্ড করে নিয়ে এসেছি। এখন বাকিটা আপনার ইচ্ছা। তাহলে একটা জিনিস শিওর যে প্রিন্সিপাল দেশের বিভিন্ন স্থানে এই মাদকদ্রব্যগুলো পাঠিয়ে দেয়, তাই তো? এবং প্রিন্সিপালের হয়ে আরও অনেকজন কাজ করে। এখন প্রিন্সিপালের গোডাউন সম্পর্কে কিছু বলো তো, আমি সেইগুলো কোথায় রাখে আর
তার হয়ে কে কে কাজ করি? স্যার, আমার মনে হচ্ছে যে প্রিন্সিপালের হয়ে যারা কাজ করে তাদেরকে না মেরে যদি আমরা এর উপরে কে আছে তাদেরকে খোঁজ করি, তাহলে হয়তো বাকিগুলো এমনিতেই ধরা পড়ে যাবে। আমার আরও ফোর্স লাগবে। প্রতি চেকপোস্টে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। এখনই যদি সেনাবাহিনী মোতায়েন করি তাহলে ওরা কিছু বুঝে ফেলবে। তাহলে এক কাজ করতে পারি, আমি ছদ্মবেশে সবাইকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওরা ছদ্মবেশে সবার দিকে খেয়াল রাখতে পারবে। আর ওই কলেজে আরও সিসি ক্যামেরা বাড়িয়ে দাও। কলেজটাই হচ্ছে মেইনই সমস্যা। স্যার, আমি প্রিন্সিপালের ব্যাপারে আরও জানতে পেরেছি যে ও মাদকদ্রব্য ছাড়াও আরও নারী পাচারের ক্ষেত্রে এবং ধর্ষণের ক্ষেত্রেও ওর হাত আছে। গ্রামের সাধারণ মেয়েরা, মধ্যবিত্ত যারা আছে, তারা এই কলেজে এসে ভর্তি হয়, আর হোস্টেলে জায়গা নেই। তারপর অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রিন্সিপাল স্যার এসব করে। আর স্যার, কালকে আমি যেই মেয়েটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, সেই মেয়েটা এখন আগের চেয়ে সুস্থ আছে। এই মেয়েটার জবানবন্দি নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো কাজ করে যাও, আর যখন যা লাগবে আমাকে বলবে। আমি চাই তুমি এই কেসটা সফল করো, কারণ তুমি ছাড়া এই কেসে কেউ আঘাতে পারবে না। আমি এটা ভালো করে জানি, আর তোমাকে কেউ চেনে না, এটা একটা প্লাস পয়েন্ট। স্যার, একটা কথা বলি, আমার কণ্ঠ নকল করে যদি আপনার কোনো ফোন আসে তাহলে আপনি কিন্তু কোনোভাবেই কোনো কিছু স্বীকার করবেন না, আর আমিও আপনাকে এখনই কোনো রিপোর্ট দেব না। আর সাংবাদিকদের কোনো কিছু বলবেন না, কারণ ওদেরকে যদি বলা হয় বা ওদেরকে যদি কোনো কিছু সাবধান করা হয় তাহলে ওরাও কিন্তু সতর্ক হয়ে যাবে, আর ওরা সতর্ক হয়ে গেলে আমি কিন্তু এটা সমাধান করতে পারবো না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি আরও কিছুক্ষণ কাজ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি আমার গোডাউনে বসেছিলাম আর সিগারেট খাচ্ছিলাম, আর তখনই বস কল দিল। বসের কল পেয়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম আর ভয়ে কলটা রিসিভ করলাম। আর তখন বস বলতে লাগলো, প্রিন্সিপাল, তোমাকে দিয়ে মনে হয় আর কোনো কাজ হবে না, কারণ তোমার উপরে নির্ভর করে আমি সকল মালগুলো পাঠিয়েছি। সে মালগুলো কোথায় গেছে, কে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, তুমি কোনো তথ্য দিতে পারছো না। বস আপনি আমাকে প্লিজ এরকম বলবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমি পুলিশের কমিশনারকে কল দিয়েছিলাম, আর কমিশনার বলল পুলিশের কোনো লোক এসব করেনি। আরে মূর্খ, পুলিশ তো কখনো এটা করবে না, কারণ পুলিশকে তো আমি কিনে রেখে দিয়েছি। তুমি এখন এটা খুঁজে বের করো যে এটা এখন কোথায় আছে। আমার মনে হচ্ছে যে এখানে সিআইডি টিম লেগে গেছে। বস আপনি এসব কি বলছেন? সিআইডি টিম যদি লেগে যায় তাহলে আমাকে ওরা মনে হয় ছেড়ে দেবে না। আমি আপনার কথায় এই পথে এসেছি। আমি কিন্তু এভাবে নেই, কারণ আপনি যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু আমরা সবাই মারা পড়ব। তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা ভালো করে দেখছি। আর তুমি যদি এটা বের করতে না পারো তাহলে আমার কোটি টাকা লস হয়ে যাবে। অলরেডি আমার কোটি টাকা লস হয়ে গেছে, আর ড্রাইভারকে কোনো কল দিয়ে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে এটা সিআইডি টিম ধরে ফেলেছে। এটা নিয়ে গোপনে তথ্য বের করো, প্রকাশে কখনো বিষয়টা আনবে না। আর আমি এমপিকে কল দিয়ে দিয়েছি, এমপি আরেকটা চালান তোমাকে এনে দিবে। বস আপনি যদি দেশে আসেন তাহলে কিন্তু ভালো হয়, কারণ অলরেডি আমাদের অনেক টাকা লস হয়ে গেছে। আমি কলেজের কোনো মেয়ে পাচ্ছি না আপনাকে দেওয়ার মতো। বাংলাদেশি মেয়েদের অনেক চাহিদা আছে, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু মেয়ে পাঠাও, যেভাবে পারো সেভাবে পাঠাবে। দরকার পড়লে তুমি তোমার নিজের আসল রূপটা দেখাও, তবুও আমার মেয়ে চাই, আর এমপি তোমার সাথে কথা বলবে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাল পরশুর মধ্যে আরেকটা চালান দিচ্ছি আপনাকে। কিন্তু বস, বর্ডার পার করতে আমার কষ্ট হচ্ছে, কারণ ওরা অনেক টাকা চাইছে। আপনি যদি একটু কথা বলে দিতেন তাহলে ভালো হয়। এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এটা নিয়ে আমি সকল ব্যবস্থা করে ফেলেছি। এমপি তো এখানে আছে, এমপি বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। তুমি শুধু এমপিকে মেয়েগুলোকে দিবে, তোমার আর কোনো কাজ নেই। এখন আমার কাছে এমপি আর তুমি ছাড়া আর কিন্তু কেউ নেই, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না।
বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেশের প্রতিটা কোনায় কোনায় লোক লাগিয়ে দিয়েছি। আর আপনি ভালো করে জানেন যে আমার অনেক লোক আছে। আপনি কোনো চিন্তা করবেন না। তুমি কিন্তু আমাকে কোনো কিছু বোঝাতে এসো না, কারণ তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি শুধুমাত্র আমার কারণে, বুঝতে পেরেছ? তোমার লোকের কথা আমাকে দেখিও না, তোমাকে যা কাজ করতে বলেছি সেটা করো। আমি সময় হলে দেশে ফিরবো, আর দেশে ফিরলে পুরা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ঠিক আছে বস, তাহলে আমি এখন রাখছি। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিষয়টা ভালো করে দেখছি। ঠিক আছে? আর সিআইডির কাছ থেকে আপনি একটু সাবধানে থাকবেন। তারপর কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি মিথিলার উপর শুয়ে পড়লাম। আর তখন মিথিলা বলল, স্যার আপনি এতটা পচা আর আপনি এতটা খারাপ, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আপনার কলেজে কখনোই ভর্তি হইতাম না। আচ্ছা, আপনি একটা আমাকে তথ্য দিতে পারবেন? আপনি এই পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে থেকেছেন আনুমানিক? ঠিক আছে, তুই যেহেতু এত করে জানতে চাচ্ছিস, তাহলে আমি তোকে বলি। আমি এ পর্যন্ত অনেক ছাত্রীকে ধর্ষণ করেছি। আর ধর্ষণ করে তাদেরকে ভয় দেখিয়ে তাদের মাকে পর্যন্ত ধর্ষণ করেছি। এমনও রেকর্ড আমার আছে। স্যার আপনি তো খুব ভালো করে জানেন যে এসব কাজ ভালো নয়, কিন্তু তবুও আপনি এসব কাজ কেন করলেন? আপনি তো ভালো থাকতে পারতেন, তাই না? আপনি আমাকেও নষ্ট করে দিলেন। আমার লাইফটা কতটা সুন্দর ছিল। আমার ছোটবেলা থেকেই এরকম ইচ্ছা ছিল যে আমি অনেক বড় কিছু হব, এবং আমি সেটাই হয়েছি, বুঝতে পারছিস? আর এই কলেজে শুধুমাত্র জয়েন করেছি আমি এসব করার জন্যই, বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারছিস। এখন অত কথা বলবি না। কালকে তুই তোর হোস্টেল থেকে 2টা মেয়েকে এনে দিবি, আমি ওদেরকে পাঠিয়ে দেব। এখন যা তুই। আমি কোনো কথা না বলে কাপড় চোপড় পরে সোজা হোটেলে চলে আসলাম। আমার জীবনটা এতটা খারাপ হয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। যে বিশ্বাসের জন্য আমি স্যারের কাছে গিয়েছিলাম, এখন সেই স্যার আমাকে পুরোটা শেষ করে দিল। আমি এখন বাসায় কি করে মুখ দেখাবো সেটাই চিন্তা করছি। আমার লাইফটা কতটা সুন্দর ছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। আমি আর কত অপকর্ম করব? কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? আমি তেমন কাউকে বলতে পারছি না। যদি বলি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। জানি না আমার এখন কি করা উচিত। আমার কোনো কিছুই মাথায় আসছে না। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা করে আমি কলেজে চলে আসলাম। আর কলেজে এসে আমি চুপচাপ বসে আছি। আর তখনই কোথা থেকে যেন সাদিয়া এসে আমার পাশে বসে বলতে লাগলো, কিরে, তোকে যে আমি কালকে দেখলাম যে তুই একটা পথ শিশুকে খাবার খাওয়াচ্ছিস। আচ্ছা, তোর কাছে তো টাকা নেই, তাহলে তুই কেন খাওয়ালি বলতো? আপনি এসব কিসব প্রশ্ন করছেন আমার কাছে? হ্যাঁ, আর এটা তো একটা স্বাভাবিক একটা বিষয়, তাই না? আমি তো প্রায় প্রায় এটা করে থাকি। আর ওরাও আমাকে অনেক আগে থেকেই ভালো করে চেনে। আমি তো শুধুমাত্র এমনিতেই কথা বলতে আসলাম, কিন্তু কিভাবে যে আগে কথা বলি সেটাই তো বুঝতে পারছি না। আগে তো ওর সাথে আমি খারাপ ব্যবহার করে কথা বলতাম, কিন্তু এখন কি করে কথা বলি? এসব মনে মনে বলতে লাগলাম, আর তখনই সে উঠে চলে যেতে লাগলো। আর তারপর আমি হঠাৎ করে তার ব্যাগটা পেছন থেকে টেনে ধরলাম। আচ্ছা, একটা কথা বলি, তুই কি আমার বন্ধু হতে পারবি? আরে আপনি আমাকে এসব কেন বলছেন? আর আপনি না আমার সঙ্গে আগে অনেক খারাপ ব্যবহার করতেন, এখনও ঠিক আমার সঙ্গে সেভাবেই খারাপ ব্যবহার করবেন। আপনার সেই ব্যবহারটাই আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? আর তাছাড়া আপনি কেন আমার বন্ধু হবেন? আমি তো এভাবেই ভালো আছি। আর তাছাড়া কলেজের সবাই আমাকে ঘৃণা করে, সেখানে আপনি আমার বন্ধু হতে চাচ্ছেন, এটা কি মেনে নেওয়া যায় বলেন? আমি এখন আপনাকে বিশ্বাস করতে পারছি না, সত্যি কথা বলতে। জানি না কেন জানি আমি কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি। সারা রাত ওর কথা মনে হয়েছে, তাই আমি তোর সাথে বন্ধুত্ব করতে এসেছি। এখনও আমার কেমন যেন লাগছে, আমি কোনোভাবে নিজেকে বোঝাতে পারছি না। তারপর আমি আর কোনো কথা না বলে চলে আসলাম। আর ক্লাসে এসে আমি যথারীতি ক্লাস করতে লাগলাম। আর আজকে ক্লাসের মধ্যে কেউ আমাকে অপমান করলো না, কারণ সাদিয়ার কারণে। তারপর ক্লাস শেষ করে আমি যেই না বের হতে যাব, তখনই রকি আমার সঙ্গে ইচ্ছে করে একটা ধাক্কা দিল। তারপর আমাকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারতেই আমি কিছুটা দূরে গিয়ে পড়লাম। আর তখন সাদিয়া এসে রকিকে বলতে লাগলো, খিরে, তোর এত বড় সাহস, তুই শারিয়ারের গায়ে হাত দিস? আর কখনো যদি তুই ওর গায়ে হাত দিয়েছিস তাহলে কিন্তু তোকে এই কলেজ থেকে বের করে দেব।
আর তুই কিন্তু আমাকে ভালো করেই চিনিস আমি কি করতে পারি আর না করতে পারি। নেক্সট টাইম তুই ওর সঙ্গে কোনো ঝামেলা করবি না, তাহলে কিন্তু তোর জন্য অনেক খারাপ হবে। তুই সামান্য একজন খ্যাতের জন্য আমার সাথে এরকম ব্যবহার করছিস? আমি না তোর খুব ভালো বন্ধু, তবু তুই আমার সঙ্গে এমন করে কথা বলছিস? তোর কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি, সত্যি। তুই যেটা আশা করেছিস বা আশা করতে পারিসনি সেটা আমার জেনে কোনো লাভ নেই। এখন থেকে আমি যেটা বলবো তুই সেটাই করবি। তুই ওর সাথে কোনো প্রকার কোনো ঝামেলা করবি না। আর আমি সবাইকে বলছি, তোমরা যদি কেউ শাহরিয়ারকে অপমান করে কথা বলো তাহলে কিন্তু আমার যে খারাপ আর কেউ হবে না। ও শুধুমাত্র আমার বন্ধু, ঠিক আছে? তারপর আমি সেখান থেকে আর কোনো কথা না বলে চলে আসলাম। আর আমি আমার মতো করে হেঁটে যাচ্ছি। আর তখনই দেখলাম একটা শিশু আমার দিকে এগিয়ে আসছে। এটাকে আমি খুব ভালো করেই চিনি, আমাকে অনেক ভালো করে চেনে, অনেকদিন ধরেই আমার সঙ্গে পরিচয় আছে। আর আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আমি আজ 2 দিন ধরে আপনাকে খুঁজে পাচ্ছি, কিন্তু কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আমি আপনাকে খুঁজে পেয়েছি। ভাইয়া, আমার মা অনেক অসুস্থ। আমি 2 দিন ধরে কোনো ফুল বিক্রি করতে পারছি না, তার জন্য মায়ের জন্য কোনো ওষুধ নিতে পারছি না। আমি পেছন থেকে বলতে লাগলাম, তোমার টাকা আমি দেব, চলো। তোমার মায়ের সকল চিকিৎসার খরচ আমি দেব, চলো আমার সঙ্গে চলো তুমি। আর শাহরিয়ার, তুমি বাসায় চলে যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আর তোমার ফোন নাম্বারটা আমার কাছে দিয়ে যাও। তোমার ফোন নাম্বারটা নেওয়ার জন্য আমি অনেক ট্রাই করেছি। তারপর সাদিয়া এক প্রকার আমার কাছ থেকে জোর করে নাম্বারটা নিয়ে গেল। আর আমি কিছুই বলতে পারলাম না। তারপর আমিও চলে আসলাম। আর বাসায় এসে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর খাবার খাওয়ার পরে যথারীতি আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর তখনই আমার নাম্বারে একটা নাম্বার থেকে কল আসলো। আর আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে সাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার? আমি তোমাকে এতগুলো মেসেজ দিলাম, কিন্তু তুমি আমার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছিলে না। শেষ পর্যন্ত আমাকে কল দিতে হলো, আর সামনে তো বাবা ছিল, তার জন্যই তো মেসেজ করছিলাম। আশা, আপনি হঠাৎ করে এমন কেন করছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো বলেছি যে আপনার সঙ্গে আমার কখনোই এটা যায় না। তবু আপনি মানে কি কথা বুঝতে পারেন না আমার নাকি? তুমি আজকে বিকেলে পার্কে চলে আসবে, তোমার সাথে আমার বেশ কিছু কথা আছে, বিকেল 4টার দিকে, ঠিক আছে? আমি এখন রাখলাম, নদীর পাড়ে গাছের নিচে। এই বলেই সাদিয়া কল কেটে দিল। তারপর আমি পুরো আবুলের মতো ভাবতে লাগলাম। বুঝলাম না সাদিয়ার হঠাৎ কি হয়ে গেল, আমাকে এসব কেন করছে। আর মানুষটা একদিন আগেও আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করত, তার হঠাৎ করে কি হয়ে গেল এই মেয়েটার? আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন? আমার বন্ধু হতে চাচ্ছে। আর এমনকি কি কথা আছে যেটার জন্য আমাকে দেখা করতে বলেছে? তারপর আমি এসব ভাবতে লাগলাম। আর এসব ভাবতে ভাবতেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপর বিকেল 4টার দিকে আমি সেই খ্যাতের মতো রেডি হয়ে পার্কে চলে আসলাম। আর পার্কে এসে দেখি মানুষটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর আমার জন্য অপেক্ষা করছে। আমি কাছে চলে আসলাম। আর কাছে এসে আমি চুপচাপ বসে পড়লাম, বেশ একটু দূরত্ব বজায় রেখে। আর তখন সেও দাঁড়ানো অবস্থায় থেকে আমার পাশেই বসলো। তারপর আমাকে বলতে লাগলো, আমি তোমাকে একটা গল্প বলতে চাই, তুমি আমার একটা গল্প শুনবে? প্লিজ না করো না। শোনো, আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি, তখন একটা ছেলেকে আমি দূর থেকে দেখতাম। কখনো সামনাসামনি কথা বলিনি, দূর থেকেই দেখতাম, আর ভালো লাগতো। কারণ আমিও ছেলেটার সঙ্গে দেখা করতে পারতাম না। তখন বাবার বডিগার্ড সাথে ছিল, আমাকে কারোর সাথে কথা বলতে দিত না। ছেলেটা সকাল 9:10 কলেজে যেত, আর আমি গাড়ি নিয়ে অন্য কলেজে যেতাম। তবে গাড়ি দিয়ে আমি অনেক দূরে কলেজ ছিল বলেই যেতাম, এই জন্য একটু সময় লাগতো। তো আমি ছেলেটাকে সব সময় দেখতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কথা বলতে। কেন জানি না ভালো লাগতো, কিন্তু চেহারাটা কখনো স্পষ্ট দেখতে পাইনি। তারপর এভাবে বেশ অনেকটা দিন পার হয়ে যায়। আর একদিন দেখি সে সেখানেই আড্ডা দিচ্ছে। তারপর একদিন আমি তাকে খুব ভালো করে লক্ষ্য করলাম, আর যেটুকু ভেবেছিলাম সেটুকুই। তারপর এভাবে ইন্টারের প্রথম বর্ষটা কেটে যায়।
আমার কখনো সাহস হয়নি যে বাবার গাড়ি থেকে নেমে আমি ছেলেটার সঙ্গে কথা বলি। তারপর একদিন হঠাৎ করে বাবা আমাকে বলে যে এই শহরে থাকা যাবে না, আমাকে নিয়ে অন্য শহরে চলে যাবে। এখানে নাকি তার বিজনেসের প্রবলেম হচ্ছে। তারপর কোনো কিছু না ভেবেই সেদিনই আমরা অন্য কোথাও চলে আসি। আর সেদিনের পর থেকে আমি ছেলেটাকে আর কখনো দেখতে পারতাম না। ছেলেটার অনেকটা লুকিয়ে কয়েকটা পিক তুলেছিলাম, যদিও স্পষ্ট না হয়। কিন্তু দেখো তো তুমি এই ছেলেটাকে চেনো কিনা। তারপর আমি পিক দেখালাম, আর পিকটা দেখাতে এসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, হ্যাঁ তুমি ঠিকই ভেবেছ, এটা তুমি। আমি তোমাকে প্রতিটা রাতে ভেবেছি। সবসময় ভাবতাম যদি তোমার সঙ্গে একদিন দেখা হয়ে যেত। তারপর তুমি কলেজে জয়েন করলে, আর কলেজে জয়েন করার পর আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। সেদিন রাতে আমি একটুও ঘুমাইনি, কিন্তু তোমার সঙ্গে একটু ফাজলামি করার জন্য খুব ইচ্ছা করছিল। কারণ এতদিন আমি কষ্ট পেয়েছি, তার জন্য আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি। কিন্তু যাই কিছু করি না কেন, আমার তো খারাপ লাগে, তাই না? তুমি আমাকে চিনেও না চেনার ভান করছো, এটা সত্যি অদ্ভুত লাগিয়েছে আমার কাছে। আর একটা মেয়ে কি করে এতটা ভালোবাসতে পারে? কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না, আমি যে অন্য কাউকে ভালোবাসি। আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না তুমি অন্য কাউকে ভালোবাসো। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আর তুমি এভাবে ছদ্মবেশে কেন আছো? তুমি তো এভাবে কখনো থাকতে না। আমি কেন এখনো ছদ্মবেশে আছি এটা আমি তোমাকে এখন বলতে পারবো না। তবে এটা ঠিক যে তোমার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসে, এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। কারণ তোমার মতো করে মনে হয় না কোনো মেয়ে আমাকে এভাবে ভালোবাসবে। আমার তো কখনো মনে হয়নি যে আমি তোমাকে আবার দেখতে পাবো, আবার কখনো কথা বলতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা হয়তো সেই ইচ্ছাটাই করে দিয়েছে। সবাই জানে আমি রাগী বদমেজাজি, কিন্তু আসলে আমি আমার মতো থাকি। তবে যতটুকু অন্যরকম হয়ে গিয়েছিলাম, তুমি এখন আছো। এখন আমি ভালো হয়ে যাব, সত্যি কথা দিচ্ছি। তুমি শুধু আমার হয়ে থাকো। যদি তুমি জানো যে আমি এমন একটা লোক যার 2 সেকেন্ড বেঁচে থাকার কোনো ভরসা নেই, আমাকে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে অ্যাটাক করতে পারে, যদি আমি মারা যাই, তাহলে কি করবে তুমি? তোমার সঙ্গে যদি আমার দেখা না হতো, তাহলে আমি মনটাকে একবারে বুঝিয়ে নিতাম যে হয়তো আমার ভাগ্যে নেই, তাই তোমার সঙ্গে আমার দেখা হয়নি। কিন্তু এখন তোমার সঙ্গে এতটা সময় পার করার পরে, কথা বলার পরে, এখন যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও, তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তারপর এভাবে আমি সাদিয়ার সঙ্গে অনেক কথা বলতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর আমি সন্ধ্যাবেলায় দুজন রিকশায় করে আসছি। তারপর সাদিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও চলে আসলাম বাসায়। আর বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে সাদিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। আর এদিকে আমি আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর তখন জুবায়ের আমাকে কল দিল। আর জুবায়ের কল দেওয়ার পর আমাকে বলতে লাগলো, স্যার, আমি এইমাত্র খবর পেয়েছি যে কালকে রাত 11টায় এই জায়গায় মেয়েগুলো পাচার করা হবে। আবার ওখানে নতুন চালানো এসেছে, আর এখানে এমপি নিজে এটা করেছে। জুবায়ের, আমি নিজেই তোমাকে কল দিতে চাচ্ছিলাম। শোনো, আমি তোমাকে বিভিন্ন জায়গায় ফোর্স পাঠাতে বলেছিলাম। এসব গ্যাংয়ের মধ্যে যারা কাজ করে তাদের বড় মাথাগুলোকে মেরে ফেলবে, আর সবগুলোকে হাজতে নেবে, বুঝতে পারছো? তাহলেই মেইন যে মাথাটা আছে সে ঠিকই দেশে ফিরে আসবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সবাইকে পাঠানোর ব্যবস্থা করছি। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু রিপোর্ট আমি আপনাকে সঠিক সময় পাঠিয়ে দেব। তারপর আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি আবারও সাদিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। আর সাদিয়ার সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল, আর আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপর কলেজে চলে আসলাম। আর কলেজে এসে আমি আর সাদিয়া এক পাশে বসে গল্প করছিলাম। আর তখনই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর তখনই দেখলাম প্রিন্সিপাল স্যার এই দিক দিয়েই যাচ্ছেন। আমরা দুজন দেখে দাঁড়িয়ে সালাম দিলাম। উনি আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকালো, আর আমি মাথা নিচু করে ফেললাম। তারপর স্যার কি যেন ভেবে চলে গেল। স্যার কি বুঝে ফেললো নাকি আমি তো
মনে হয় না স্যার এত কিছু বুঝে ফেলবে। তারপর আমি আবারও সাদিয়ার সঙ্গে গল্প করতে লাগলাম, আর সাদিয়া তখন বলতে লাগলো, আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে যে তোমার মা ছাড়া আর কেউ নেই, কিন্তু তুমি আন্টির সাথে আমাকে দেখা করিয়ে দিচ্ছ না কেন? চলো আজকে আন্টির সাথে দেখা করব, কথা বলবো। আর না হলে তুমি কল দাও, আমি কথা বলি। সাদিয়া, আসলে আমার মা কথা বলতে পারে না। একটা অ্যাক্সিডেন্টে আমার মায়ের কণ্ঠ নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমার মা সব কিছুই বুঝতে পারে, শুধুমাত্র কথা বলতে পারে না। এটা আজ থেকে 2 বছর আগে হয়েছে। এখন এভাবেই আছে, মাঝে মধ্যে ভিডিও কলে ইশারায় কথা বলি। বললাম না, সময় হলেই এটা বুঝতে পারবে। চলো এখন ক্লাসে যাই। তারপর আমি ক্লাসে চলে আসলাম, আর ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। তারপর স্যার হঠাৎ করে এসে বলল যে কলেজে নাকি অনুষ্ঠান হবে 26শে মার্চ উপলক্ষে, আর সেখানে সবার থাকাটা বাধ্যতামূলক। আমিও একটা প্ল্যান করলাম যে এই 26শে মার্চে স্যারের আসল রূপটা সবাইকে দেখাবো। এর আগে আমাকে সকল প্রস্তুতি নিতে হবে। তারপর এসব ভাবতে ভাবতেই সময়টা কেটে যায়। আমি ক্লাস থেকে বেরিয়ে শুধু প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। প্রিন্সিপাল স্যারের রুমে এসে আমি যথারীতি স্যারকে সালাম দিয়ে দরজাটা লক করে দিলাম। তখন স্যার আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমার রুমে এসেছিস? আমি না তোকে বলেছি তুই যখন তখন আমার রুমে আসবি না? তবুও কেন এসেছিস? তোকে সময় হলে আমি নিজেই ডাকবো। আমার একটা কথা আছে, আমি সাদিয়াকে আমার বিছানায় নিয়ে যেতে চাই, আর সাদিয়াকে বিছানায় নিয়ে গিয়ে সাদিয়াকে পাচার করে দিতে চাই। এখন আপনি কি বলেন? এটা কখনোই সম্ভব না, কারণ রফিক সাহেব নিজে আমাদের সঙ্গে কাজ করে। রফিক সাহেব যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে, কারণ তিনি নিজে এমপি। তাহলে চলেন দুজনে মিলে শেষ করে দিই, তাহলেই তো হয়। আর এমপি সাহেব তো জানতেও পারবে না যে আমরা এটা করছি। এই বিষয়ে আমরা ভুলভাল বুঝিয়ে দিব। রিক, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুই একটু চেষ্টা করে দেখতে পারিস। আমি এটা কখনোই পারবো না। যদি তুই এটা পারিস তাহলে আমাকে বলবি, কিন্তু ধরা খেলে আমি কিন্তু এটার মধ্যে নেই। ঠিক আছে, আজকে রাতে একটা চালান তো এমপি সাহেব আমাদের কাছে বলেছে দিবে, তাহলে তো ভালোই হবে, তাই না? এই চালানটা যদি দিতে পারে তাহলে আমাদের কোটি টাকা লাভ হয়ে যাবে। হ্যাঁ, আজকে রাতে 11টায় সকল লোকজন নিয়ে সেখানে রেডি থাকবি। আমি সুযোগ পেলে সেখানে আসব, বুঝতে পারছিস? আর এমন সেফটি দিবি, যদি সিআইডি টিম আসে তাহলে যেন আমরা প্রতিহত করতে পারি, বুঝতে পারছিস? আর কাজটা খুবই তাড়াতাড়ি করবি। ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। আর আজকে একটা আমাকে পাঠিয়ে দিন। আর মিথিলাকেও আমার পছন্দ হয়েছে, মিথিলাকে আমাকে পাঠিয়ে দিন। তুই দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছিস সেটা তো বুঝতেই পারছি না। সময় হলে তুই আমার গোপন জায়গায় চলে যাস, বুঝতে পারছিস? আর কখনো যদি ধরা পড়েও যাস তাহলে এটা প্রকাশ করবি না। তারপর আমি চলে আসলাম, আর আমি পকেট থেকে আমার ড্রাগসের প্যাকেটটা রনিকে দিলাম। রনি সেটা নিয়ে আমাকে কিছু টাকা দিল আর চলে গেল। এদিকে আমি সাদিয়ার সঙ্গে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম, আর তখন সাদিয়া বলল, এই যে দেখো ফুচকা, ফুচকা খাবো, প্লিজ না করো না। আমার অনেক দিনের ইচ্ছা তোমার সাথে আমি ফুচকা খাবো, কিন্তু সেটা পূরণ হচ্ছিলই না। এই মামা, ফুচকা দিন, অনেক বেশি ঝাল করে। এসব খাওয়া যে ভালো নয়, তুমি কেন খাবে? হ্যাঁ, শুধু শুধু কেন খাচ্ছ? আর এই এত দূর থেকে তুমি এই ফুচকা অর্ডার দিচ্ছ? সত্যি তোমাদের মেয়েদের যে ফুচকা দেখলে কি হয় সেটাই তো বুঝতে পারে না। আর এত ঝাল খেলে অবস্থা কিন্তু তোমার খারাপ হবে, বলে দিলাম। প্লিজ না করো না, আমি কিন্তু ফুচকা খাবো আর তুমিও খাবে, আর অনেক ঝাল দিয়ে খাবো। ঝাল ছাড়া মজা লাগে না, বুঝতে পেরেছো? ও, তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে বিয়ের পরে না হয় তোমাকে ঝাল খাওয়া শেখাবো। তারপর আর কি করার, তারপর সাদিয়ার সঙ্গে গিয়ে ফুচকা খেতে লাগলাম। আর 2টা ফুচকা খেতেই আমার কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে। আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখি সাদিয়ার কোনো রকম কিছু মনেই হচ্ছে না, আমার ঠোঁট লাল হয়ে আছে। আর তখন সাদিয়া আমাকে দুষ্টুমি করে বলল, কি ব্যাপার মহারাজ, আপনার দিকে অবস্থা খারাপ? তা মিষ্টি দিতে হবে নাকি আপনাকে? আমি তো মিষ্টি দেওয়ার জন্যই বসে আছি।
থাক, আমার মিষ্টির দরকার নেই, আমি এভাবেই ভালো আছি। তুমি কি এগুলো খাবে নাকি তাড়াতাড়ি চলো, আমার বাসায় যেতে হবে। এখানে থাকলে আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাব। তখনই সাদিয়া উঠে এসে আমার ঠোঁটের মধ্যে আলতো করে একটা চুমু দিল। আমি লজ্জায় সেখান থেকে বিলটা দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আমার পিছনে সাদিয়া দৌড়াতে দৌড়াতে আসলো, আর দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলতে লাগলো, এত লজ্জা পেলে কি হয়? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কেন এই দেশে এই কলেজে আছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর স্যারিবা তোমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? আমি তোমাকে বলেছি তো, আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না। যখন সময় হবে আমি তোমাকে সব কিছুই বলবো। হ্যাঁ, আমি সেটা অনেক আগেই বলতে পারতাম, তাই আমি বলেছি যে সময় হলে তুমি ঠিকই জানতে পারবে আমার পরিচয়। তবে একটা কথা, তোমার বাবা কী সব বিজনেস করে সেটা কি তুমি জানো? না, বাবা কী সব বিজনেস করে সেটা তো আমি জানি না। বাবাও আমাকে কখনো বলেনি যে আমি এই বিজনেস করি। কিন্তু কেন তুমি এসব প্রশ্ন করছো যে? তোমাকে যেহেতু তোমার বাবা নিজে থেকে কোনো কিছু বলেনি, তাহলে তুমি কোনো কিছু জিজ্ঞেস করো না। তবে তুমি একটা জিনিস জেনে রাখো যে তোমার বাবা অনেক খারাপ কাজ করে এসেছে বেশ অনেক দিন ধরে। তোমার বাবার যদি কোনো কিছু হয়, আমি বলতে চাচ্ছি তোমার বাবা অনেক বড় সমস্যায় পড়বে। যদি সব কিছু আদালতের কাছে স্বীকার করে তাহলে তো ভালো, আর যদি স্বীকার না করে তাহলে এমনকি ফাঁসিও হতে পারে। এটা শোনার পরে প্রতিটা মেয়ের কাছে কতটা খারাপ লাগবে সেটা আমি জানি, এবং তুমিও বুঝতে পারছো যে আমার কতটা খারাপ লাগছে। কিন্তু আমার বাবা যদি আইন লঙ্ঘন করে থাকে, আমার বাবা যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে আইন তো সবার জন্যই সমান, তাই না? তো আমি চাইবো যে আইন তার মতো শাস্তি দিক। কিন্তু আমি তো ওনার মেয়ে, তার জন্য একটু কষ্ট লাগবে, কারণ এতদিন আমাকে বাবাই সব করেছে। সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে বাবা আমাকে কোনো অভাব বুঝতে দেননি। ঠিক আছে, তুমি আমার বাসায় চলো, আজকে তুমি আমার পরিচয় জানতে পারবে। তারপর আমি সাদিয়াকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। আমার ফ্ল্যাটে এসে সাদিয়া অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমি আমার ল্যাপটপটা অন করে সাদিয়াকে দেখাতে লাগলাম। আর সাদিয়া কোনো কথা বলতে পারছে না। আর কিছুক্ষণ সাদিয়া কান্নাও করলো, আর আমি সাদিয়ার জন্য কফি বানিয়ে এনে দিলাম। আর তখন সাদিয়া বলতে লাগলো, তুমি একজন সিআইডি অফিসার, তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটাই পালন করবে। এটা ছাড়া আমার আর কোনো কিছু বলার নেই। আর আমার বাবা যেসব অপকর্ম করেছে সেটা আমার এখন নিজেরই ঘৃণা হচ্ছে। কারণ আমার মতো একটা মেয়ে থাকতে উনি আমার সমবয়সী মেয়েদেরকে যে বিদেশে পাচার করেছে, এটা কতটা নির্মম একটা কাজ তা তো আমি বুঝতে পারছি। তাছাড়া মাদকদ্রব্য এসবের পেছনেও আমার বাবার হাত আছে। আমার বাবার বিরুদ্ধে যে সকল প্রমাণ জোগাড় করা হয়েছে, এগুলো আসলে যদি সত্যি হয়, তোমার দায়িত্ব তুমি পালন করবে। এটা নিয়ে আমি কোনোদিন তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে, আমি এমনটাই তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য, কারণ তুমি যদি আমাকে অন্য কিছু বলতে তাহলে আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না। তোমার এই কথাটা শোনার পর তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গিয়েছে। এটা একদম 100%, বুঝতে পেরেছ? আর আমি যে সিআইডি অফিসার, এটা তুমি কলেজে কখনোই প্রকাশ করবে না। ঠিক আছে, আমি না হয় প্রকাশ করব না, কিন্তু তোমার যদি কোনো বিপদ হয় তখন কি করবে? ওরা কি তোমাকে ছেড়ে দেবে ভাবছো? ওরা যদি তোমার একটা বার জানতে পারে তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবে, কারণ ওদের হাত কিন্তু অনেক শক্তিশালী। তারপর আমি সাদিয়াকে আলতো করে জড়িয়ে ধরে সাদিয়ার কপালে আলতো করে একটা চুমু দিলাম। আর সাদিয়াকে বললাম, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছুই সহ্য করতে পারবো, বুঝতে পেরেছো? আর তোমাকে আমি একটা জায়গায় পাঠিয়ে দিচ্ছি, না হলে তুমি এখানে থাকলে তোমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। আমি তোমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার মা কিন্তু কথা বলতে না পারলেও সব কিছু বুঝতে পারে, ঠিক আছে? অনেক মজার মানুষ। ঠিক আছে, তাহলে আমি বাবাকে কোনো কিছুই জানাবো না। আমি এখনই তোমার মায়ের কাছে চলে যেতে চাই, আর আমি চাই না যে আমার কারণে তোমার কোনো সমস্যা হোক। আজ থেকে আমি আর কখনো বাবার পরিচয় দেব না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমার বাবা এতটা নিচু মনের মানুষ। সত্যি
তুমি যদি আমাকে না বলতে তাহলে আমি কখনো জানতেই পারতাম না। তারপর আমি সাদিয়াকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আর এদিকে বেশ দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল। আর একে একে ওদের সকল কার্যকলাপ আমি বন্ধ করে দিলাম, আর ওদের মাথা ছাড়া দিয়ে উঠল। আর দেখতে দেখতে সেই 26শে মার্চ চলে আসলো। আজকে কলেজে অনুষ্ঠান, আর আমি খবর পেয়েছি ওদের বাংলাদেশে ফিরে এসেছে। আর যে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হলো তাদের বস। এটা হয়তো সবাই জানে না, কারণ সবাই ওনাকে ভালো নামে চেনে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে সোজা সে অনুষ্ঠানে চলে আসলাম। আর অনুষ্ঠানে এসে আমি বসে আছি। একে একে সবাই পারফর্ম করে যাচ্ছে। আমি মাইক্রোফোনে সবাইকে বলতে লাগলাম, তোমরা মঞ্চের নিচে যেভাবে আছো তোমরা সেভাবেই থাকবে। আমি না বলা পর্যন্ত তোমরা কোনো অ্যাটাক করবে না। আর প্রিন্সিপালকেও ওই বসের সঙ্গে যে বসে আছে এই দুজনকে আমি দেখব, তোমরা বাকি লোকগুলোকে দেখবে, ঠিক আছে? আমার কথা ছাড়া কোনো কিছু করবে না, কারণ একটা ভুল হলে ওরা পালিয়ে যেতে পারবে। তারপর আমি এসেই কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর সেই অপেক্ষা করতে করতে সেই সময়টা চলে আসলো। আর আমি সবাইকে ফায়ার করতে বললাম। যথারীতি সবাই ফায়ার করতে লাগলো। আর আমি গিয়ে প্রিন্সিপাল আর সেই বসকে মারতে লাগলাম। ওরাও আমাকে মারতে লাগলো। সবাই যে যার মতো ছুটাছুটি করতে লাগলো। আমি সবাইকে কলেজের গেট বন্ধ করে দেওয়ার জন্য বললাম, যেন কেউ বের হতে না পারে। তারপর আমি ফায়ার করতে করতে প্রিন্সিপালের পায়ে গুলি করলাম, আর সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল পড়ে গেল। আর আমি সেই বসকে একটা হাতে গুলি করলাম। আর যথারীতি আমি আমার কোমর থেকে হ্যান্ডকাপ বের করে অ্যারেস্ট করলাম। তারপর আমি জুবাইরকে বললাম সবাইকে একসঙ্গে মাঠে আনার জন্য। আর আমি স্টেজে উঠলাম। আমার সঙ্গে আমার টিম আছে। আমি বলতে লাগলাম, আপনারা শান্ত হন, আমরা সিআইডি থেকে এসেছি। ওনারা ছদ্মবেশে দেশের মধ্যে নারী পাচার, মাদকদ্রব্য এসব নানা উপকর্মের সাথে লিপ্ত ছিল। 18 দিন মুখোশ পড়েছিল। আজকে আমরা সেগুলো ধরতে পেরেছি। আর আমাদের এই অপারেশনের পেছনে বিশেষ অবদান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদেরকে সত্যি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর সবাই হাততালি দিতে লাগলো। আর আমি সবাইকে নিয়ে চলে আসলাম। আর আমাকেও স্যারেরা অনেক সম্বোধনা দিতে লাগলো। তারপর এসব করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। একটা দিন এখানেই শেষ। আমিও ছুটি নিয়ে সরাসরি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি মায়ের সঙ্গে সাদিয়া বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তারপর যথারীতি আমাদের বিয়েটা হয়ে গেল। আর বিয়েটা এটা একদম পারিবারিকভাবেই হয়েছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। তারপর কোনো কিছু না বলে আমি বাসর ঘরে প্রবেশ করলাম। আর গিয়ে দেখি মানুষটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি যেতেই আমাকে সালাম করলো। আর আমি বুকে জড়িয়ে ধরলাম। আর তখন সাদিয়া বলতে লাগলো, আমার বাবার হয়তো ফাঁসি হবে, কিন্তু সেটা আমার কোনো দুঃখ নেই। ওনার সাজা উনি পেয়েছে। তোমার কাছে শুধু আমি এটাই চাইবো, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমার জীবনের কোনো লক্ষ্য নেই। আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। প্লিজ, আমি যাই কিছু করি না কেন, তুমি আমার কাছ থেকে দূরে যেও না। আমাকে আমাকে তুমি তোমার কাছে রেখে দিও। যদি কখনো আমি ভুল করি তাহলে আমাকে শাসন করো, কিন্তু কখনো ভালোবাসাটা আমার কাছ থেকে কেড়ে নিও না। না, তোমার কাছ থেকে কখনোই আমি ভালোবাসাটা কেড়ে নিব না। তোমাকে সব সময় আমি আমার বুকের মাঝেই আগলে রাখবো। তা এখন কি আপনাকে নিয়ে অন্য জগতে যাওয়া যায়? আমি কি অন্য জায়গাতে যাওয়ার জন্য না করেছি নাকি? আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন, কারণ আপনার সম্পদ। আপনি কিভাবে ব্যবহার করবেন না করবেন সেটা আপনি জানেন। তবে আমার একটা চাওয়া আছে, আমি যেন খুব তাড়াতাড়ি মা হতে পারি। তারপর আমি সাদিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আর এভাবেই আমি সাদিয়াকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক রাজ্যতে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা।